নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাবো আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতির অষ্টম পর্ব। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। কথাটা সত্যি, উল্লাস আসবার কথা সদুর নয়। তবু আসে, তবু রং তামাশা করে শুধু হি হি করে হাসে। কিন্তু হাসি আসে কি করে শুধু নিজেই কি জানে ছাই। হয়তো এ জগতে একমাত্র ওইটুকুই ওর নিজের এখতিয়ারে আছে বলে আনায়। দুর্ভাগ্যকে বুড়ো আঙুল দেখিয়ে হি হি করে হেসে বেড়ায় সে, বুকের পাথরখানা ঠেলে ফেলে দিতে। অবিরত ওই পাথরখানা বুকে বইতে হলে কি ঘুরে ফিরে আর অসুরের মতো খেটে বেড়াতে পারতো? গাঁ সত্য সবাই তো ধিক্কার দেয় সদুর ভাগ্যকে। সবাই তো জানে সদুরকে বরে নেয় না, অকারণ শুধু খেয়ালের বশে সদুর বর ত্যাগ করেছে। স্বভাব চরিত্র খারাপ তো অনেকেরই থাকে, পরিবারকে ত্যাগ আর কজন করে। সদুর মা নেই, বাপ নেই, আজন্ম মামার বাড়ি মানুষ। মামা 2-3 বার চেষ্টা করে করে শ্বশুর বাড়ি রেখে এসেছিল তাকে, কিন্তু কিছুতেই নিজের আসন দখল করে পেরে উঠল না হতভাগ্য মেয়েটা। দুর্ব্যবহারের চোটে পালিয়ে আসতে পথ পায়নি, ততবধি আবার এই মামার বাড়িতে স্থিতি। তাছাড়া উপায় কি? মামার বাড়িতে আছে, দুবেলা হেসেল ঠেলছে, জুতো চণ্ডী সব নাড়ছে, আর মামির মুখ নাড়া খাচ্ছে। তবু সে হাসে। বলিহারি বলিহারি যাই বাবা, মামি বলে, পাড়া শুদ্ধ সবাই বলে। শুনে শুনে নবকুমারেরও এখন ধারণা হয়ে গেছে হাসিটা সদুদির পক্ষে গ্রহীত, তাই সে হাসি ঠাট্টায় কোনো দিনই তেমন করে যোগ দিতে পারে না। আর আজকের কথা তো স্বতন্ত্রই। আজকের হাসি ঠাট্টার বিষয়বস্তু তো নবকুমার নিজেই। দুধটা আনবি না দাঁড়িয়ে রঙ্গ করবি? ধমকে ওঠেন এলোকেশী। ছেলের কোলের গোড়ায় ভাতের থালাটি বসিয়ে দেওয়া ছাড়া আর কি নড়াচড়া করেন না এলোকেশী। দ্বিতীয়বার যা কিছু লাগে শুধু শুধু হাঁক। মস্ত সুবিধে। শুধু বিধবা পুষ্যি নয়, বিধবা হলে তো এক মহা ঝঞ্ঝাট। রাত্রিরে আশেশেলের ভার দেওয়া যায় না, এক্ষেত্রে আর কোনো দ্বিধা দায় নেই। বড় বড় সরল পুটির টক শুধু তো নিজেও একটু খাবে, অতএব কুটুক বাছুক রাধুক। কর্তা নীলাড়ম্বর বাণুজ্যের বয়স যাই হোক, রাতে ভাত খাওয়া ছেড়েছেন তিনি অনেক দিন। ঘরের গরুর খাঁটি দুধ 1.5 সের খানেককে মেরে 1/2 সের করে সর পরিয়ে রাখা হয়। তাতেই বাড়িতে ভাজা টাটকা খই পেলে পেলে গোটা হাঁসটেক মনোহারা মেখে আহার সারেন নীলাম্বর। সে সারা তাহার সন্ধানিক সেরে ওঠার সঙ্গে সঙ্গেই হয়, নবু মাস্টারের কাছে পড়ে ফেরার আগেই। আবার তিনি যখন বেরিয়ে ফেরেন, নবুর তখন অর্ধেক রাত্রির। কাজেই এ বেলায় বাপে ছেলেতে দেখাই হয় না। ছেলের যে এই এক বেয়ারা খেয়াল হয়েছে ইংরেজি শিখবে, ওই ম্লেচ্ছের ভাষা শিখে কি দূর চতুর্বর্গ লাভ হবে কে জানে। তবু খুব একটা বাধাও দেননি নবকুমার স্নেহশীল পিতা। বলেছেন, ইচ্ছে হয়েছে পড়ুক। আসল নষ্টের গোড়া তো ওই ভবতোষ বিশ্বাসটা। কলকাতা থেকে ইংরেজি শিখে এসে গাঁয়ের এখন স্কুল খোলা হয়েছে বাবু, সকাল বিকেল দুবেলা স্কুল বসায়। গাঁয়ের ছোড়াগুলোকে খ্যাপানোস গুরু, কানে মন্তর দিচ্ছে ইংরেজি না শিখলে নাকি উন্নতি নেই। শিখে কলকাতায় গিয়ে হাজির হতে পারলে সাহেবের অফিসের মোটা মাইনের চাকরি অবধারিত। ছুটছে সবাই ওর স্কুলে। চালাকের রাজা ভবতোষ ফার্স্ট বুক, সেকেন্ড বুক, কত সব শক্ত বই কিনে এনেছে কলকাতা থেকে। তাই থেকে পড়িয়ে পড়িয়ে বিদ্যে দিগ্গজ করছে সবাইকে।
বামুনের ঘরের ছেলেগুলো যাচ্ছে শুদ্দুরের কাছে বিদ্যে নিতে। কলি পূর্ণ হতে আর কতই বা বাকি। তবু ছেলেকে বাধা দেননি নীলাম্বর। কলির তালেই চলেছেন। শুধু ওই ম্লেচ্ছ ভাষা শিখে আসা জামা কাপড়গুলো ঘরে তোলে না, পরে কিছু ছোঁয়ায় না, ছেড়ে হাত পা ধুয়ে গঙ্গাজল স্পর্শ করে এই পর্যন্ত। নবকুমারকে খাইয়ে মামি ভাগ্নি দুজনে রান্নাঘরে বসে পড়ে খেতে। ওরা তো আর ভাত পিড়িতে পেতে খাবে না, কাশি গামলার যাতে তাতে খেয়ে নেবে মাটিতে থেবড়ে বসে। তা এই সময় গল্পটা চলে ভালো। ফি হাত ধমক দিলেও ভাগ্নিকে না হলে চলেও না এলোকেশি। কথা কইবার সঙ্গী বলতে দ্বিতীয় আর কে? খাওয়ার পর রান্নাঘর ধোবার ভাগ সৌদামিনীর। ঘর ধুয়ে পরদিনের জন্য রান্নার কাঠ গুছিয়ে চকমকি ঠিক করে রেখে কাজ করা কাপড় কেচে তবে শুতে যায় শুধু। শোবার জন্য তার নামে একটা ঘর আছে বটে, বিছানাও আছে, কিন্তু সে ঘরে সে বিছানায় কতটুকুই বা শুতে পায় সে? নীলাম্বর যতক্ষণ না আসে এলোকেশীকে আগলাতে হয়, কারণ এলোকেশীর বড় ভূতের ভয়। নীলাম্বর আসার পর তার জল চাই কিনা তামাক চাই কিনা খোঁজ খবর করে তবে সুদূর ছুটি। তা সে ছুটিটা প্রায় রাতের আধখানা গড়িয়ে গিয়ে হয়। অবশ্যই তারপর বাকি রাতটা শুধুকে কে আগলাবে এ প্রশ্ন ওঠে না। শুধু তো শুধু, ওকে যদি এ নিয়ে আক্ষেপ প্রশ্ন করো নিশ্চয়ই হেসে উঠে বলবে, ভূতই আমায় আগলায়, জানো না আমি যে শাকচুন্নি। তবু শুধু মামিকে ভালোবাসে, মামাকে ভক্তি সমীহ করে, নবকুমারকে প্রাণ তুল্য দেখে। তার এই 32 বছরের জীবনে ভালোবাসার, ভক্তি করবার, স্নেহ করবার জন্য পেলেই বা আর কাকে? ভোরবেলায় ঘুমটা ভেঙে গেল, কারণটা কিছু মনে নেই। তবু যেন মনে হলো নবকুমারের বুকটায় কি একটা পাষাণ ভার চেপে রয়েছে, যেন আস্ত একটা পাহাড়ি কেউ বুকের ওপর বসিয়ে দিয়েছে কোন ফাঁকে। রাত্রে ঘুমের মধ্যেও ছিল যেন কি এত আতঙ্কের স্বপ্ন। একটুক্ষণ খোলা জানলার দিকে চেয়ে বসে থাকতে থাকতে সব মনে পড়ল। মনে পড়ল মায়ের শপথ বাণী, মনে পড়ে হাত পা ছেড়ে এলো। ধীরে ধীরে উঠে পড়ল, বেরিয়ে এলো ঘর থেকে, কোচার খুঁটটা গায়ে নিয়ে। ভোরের দিকে বেশ শীত শীত পড়ে গেছে, আর শরৎকালের সকালের এই গাঢ় শিশিরে হাওয়াটাই তো কোনো উধাও পাথরের মনটাকে ছুটিয়ে নিয়ে যায়। বাইরে এসে দেখলো সৌদামিনী উঠোনে ঝাঁট ঝাঁট দিচ্ছে। কাছে গিয়ে বলল, মা ওঠেনি সদুদি? মামি। সকাল বেলায় হেসে গড়িয়ে পড়ে সৌদামিনী। মামি আবার এমন সময় কবে ওঠে রে নেবু? ভোর ঠাকুরের সঙ্গে যে মামির বিরোধ। খচখট ঝাঁটা চালাতে চালাতে বলে শুধু, সরে দাঁড়া নেবু, ধুলো লাগবে, লাগুক গে। বলে বরং কাছেই সরে এলো নবকুমার। কাছে এসে হঠাৎ শীতকালে জলে ঝাঁপিয়ে পড়ার ভঙ্গিতে বলে ওঠে, সদু দিদি তুমি মাকে বলে দিও ওসব পারবো টারবো না। ঝাঁট বন্ধ হলো সৌদামিনীর। চোখ গোল গোল করে বলল, কি বলে দেবো মামিকে? কি পারবি না? ওই সব। নবকুমার বলে ওঠে, শুনলে তো কাল নিজের কানে, আবার শুধোচ্ছ কেন? না, তুই আমায় অথই চলে ফেললি নবু। কালকে দিনভর কত কথাই তো শুনেছি, কোনটা তোর মনে গিথে আছে তা কেমন করে বুঝবো? আহ, আচ্ছা জ্বালায় ফেললে তো। নাপিত খুড়ির ব্যাপারে রেগে গিয়ে মা যা বললো মনে নেই তোমার? ও হরি, তাই বল, তোর আবার বিয়ে দেবে এই কথা তো? ফের সদূর সেই হিহি হাসি। সেই চিনতে রাতভর ঘুমোসনি বুঝি? নাকি সেই ঠাকুর ঘরে কে না আমি তো কলা খাইনি তাই? মামি পাছে প্রীতিজ্ঞে বিস্মরণ হয়ে যায়, তাই আমি পারবো না, আমি করব না বলে স্মরণ করে দিতে এসেছিস? আহ সদু দিদি, ভালো হবে না বলছি। আমি এই তোমায় বলে রাখছি, ওইসব পারবো না। আবার ওই কানমলা টানমলা, ওরে বাবা। শুধু ফের হাতের কাজে মনোনিবেশ করে বলে, তা আমায় বলে কি হবে? মামিকে বল। আমি বলবো? আমি বলবো মাকে? শুধু হাসতে হাসতে বলে, বলবি না কেন? ডাগর হয়েছিস, সাহস হচ্ছে না? মার কাছে সাহস? হুম,
এই তোমায় বলছি সদুদি, আমি তোমার কাছে বলে খালাস, যা বিহিত করবার তুমি করবে। সৌদামিনী ফের হাত থামিয়ে বলে, বেশ, বলবো মামিকে। নবুর আমাদের পেত্তম পক্ষের ওপর বড্ড আতের টান, ওকে ত্যাগ দিয়ে অন্যত্র বিয়ে করবে না। সদুদি, ভালো হবে না বলছি। বলি, আবার এইসব ভুতুরে কাণ্ডের দরকার কি? নাই বা পাঠালো কেউ মেয়ে, পরের ঘরের মেয়ে নইলে বুঝি সংসার চলে না? কই আর চলে? শুধু হাত মুখ নেড়ে বলে, চললে আর ওই আদি অন্তকাল ধরে মানুষকে ওই সব ভুতুরে কাণ্ড করতে হতো না, বুঝলে নবু? এরপর ওই পরের মেয়েই জগতের সেরা আপন হবে, ছাই হবে। ঝোঁকের মাথায় বলে ফেলে নবকুমার। কই, জামাই বাবুর তো হলো না। সদর উচ্ছ্বাস কমে, একটু গম্ভীর হয়ে গিয়ে বলে, ও কথা বাদ দে। আমার মতন ছাই পোড়া কপাল যেন অতি বড় শত্রুরেরও না হয়। নবকুমার সদুর ভাবান্তরে এসব থতমত খেয়ে বলে, আমি কিছু ভেবে বলিনি সদু দিদি, কিন্তু যা বললাম তোমাকে আমার রক্ষেকর্তা হতে হবে। বেশ, বলবো আমি মামিকে। যা দেখছি দুঘা ঝাঁটা আছে ললাটে। তার সদুর কথা মিথ্যে নয়, এলোকেশি সেই ব্যবস্থাই করেন। তবে ললাটের ঝাঁটাটা দৃশ্যমান নয়, এই যা, শব্দ অদৃশ্য। তবু এলোকেশি যখন কথাটা থুবড়ি ছোটান, তার মুখ থেকে আগুনের হলকার মতো দৃশ্যমানই কিছু বার হচ্ছে বুঝি। শাক বাঁচতে বাঁচতে কথাটা পেরেছিল সৌদামিনী। ওগো মামি, তুমি তো বলছো ওরা পাত্তর পাট মেয়ে না পাঠালে তুমি ছেলের আবার বিয়ে দেবে, এদিকে ছেলে তো বেঁকে বসে আছে। কি কি বললি? মুহূর্তে অগ্নিকাণ্ড ঘটে গেল। শুধুকে ন ভূত ন ভবিষ্যৎ করে গাল দিয়ে ঘোষণা করলেন এলোকেশী, যে আমার খেয়ে আমার পরে আমার সংসার ভাঙবার তাল খুঁজবে তাকে ঝেঁটিয়ে দূর করে দেব। তাই বলে রাখছি শুধু, আমার ছেলেকে কানে বিস্মন্ত দিয়ে পর করে নিতে চাস লক্ষ্যে ছাড়ি? উঠুক তোর মামা আন্নিক করে, দেখাচ্ছি মজা। শুধু প্রতিবাদও করে না, নিজের সাফাইও গায় না, এবং প্রশ্নও তোলে না তার অপরাধ কোথায়। এমনকি তার মুখ দেখেই মনে হয় এই বাক্যবাণীর লক্ষ্য বুঝি তার অপরিচিত কেউ। লীলাম্বর আহ্নিক সেরে উঠে বাইরে এসে তামার কুশিতে সূর্যার্ঘ নিবেদন করে কুশিটা মাটিতে উপুর করে, আর এক দফা সূর্য প্রণাম সেরে মুখ ফিরে দাঁড়াতেই এলোকেশী দুধ কলা দিয়ে কালসাপ পোষায় নজির তুলে স্বামীকে অবহিত করিয়ে দিয়ে বলেন, তুমি যদি এই দণ্ডে চিঠি লিখে রহনা করে না দেবে তো আমার মাথা খাবে। নীলাম্বর আহা করে উঠে বলেন, দিব্যি গালাগালির কি আছে? পত্র লিখছি, কিন্তু পাঠাবার কি হবে তা ভাবছি। নাপিত বউ তো কেন, গায়ে কি অভিন্ন মানুষ নেই? রাখাল তো গেছিল সেবার। রাখাল যাবে, কিন্তু অতখানি পথ একেবারে একলা, তাই ভাবছি। তাহলে গোবিন্দ আচার্যের ছেলে গোপনাকেও পাঠাও, গাঁজার পয়সা দিলে রাজি হয়ে যাবে। গোপনাকে কুটুম বাড়ি পাঠাবো? কি বলতে কি বলে আসবে, আসুক না। এলোকেশী বীরদর্পে বলেন, ওই গেঁজেলের কটু বাক্যেতে যদি মিনসের চৈতন্য হয়, তারপর দেখি কেমন সোহাগিনী মেয়ে নিয়ে ঘরে বসে থাকতে পারে। গোপনাকেও এও বলে দেবে, ওখানে আশেপাশে কুড়িনের মেয়ের সন্ধান পায় কিনা দেখে আস, নাকের সামনে হলেই ভালো হয়। নীলাম্বর আর কথা বাড়ান না, কাগজ কলম নিয়ে বসেন এবং অনেক মুসাবিস্তান্তে একখানি চিঠির খসড়াও করে ফেলেন। তাতে এই কথাই বিশদে বোঝানো থাকে, রামকালী যদি পূর্বচিত বজায় রাখতে চান, তার কপালে অশেষ দুঃখ আছে। ছেলের তো আবার বিয়ে দেবেনই এরা, তাছাড়া আরো যা করবেন ক্রমশ প্রকাশ্য, রীতিমতো ভয় দেখানো চিঠি। পত্রের ভাব ও ভাষায় এলোকেশী প্রীতি প্রকাশ করেন। অতএব নীলাম্বর তৎপর হন পাঠাবার চেষ্টায়, কিন্তু মনে তার দুশ্চিন্তা। রামকালের একমাত্র মেয়ে সত্যবতী, বেশি টান কষলে দড়ি না ছিঁড়ে যায়। এত কথার কিছুই নবকুমার জানে না। সে স্কুলে। বেলা তখন ফিরলো, সদুর কাছে গিয়ে আগে দাঁড়ালো। সদুদি, তেল। সদুর পনায় করে তেল এনে ওর হাতে দিয়ে বলে, দেখলি তো, বললাম কাজ কিছু হবে না, শুধু আমার কপালে ঝাঁটা। তাই হলো, তোর শ্বশুরের মৃত্যুবান তৈরি, এতক্ষণে বোধহয় পাঠানো হয়ে গেল। যদি বা দুদিন দেরি হতো, তোর অমত শুনে মামি একেবারে ধেই ধেই।
হাতের তেল আঙুলের ফাঁক দিয়ে গড়িয়ে পড়ে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে বেচারা নবকুমার। শুধু বোধ করি ওর মুখভঙ্গি দেখেই করুণা পরবশ হয়ে বলে, যাককে, তুই আর ও নিয়ে মন উচ্চাটন করিসনি। দিতে হয় আর একবার টোপর মাথায় দিবি, কত আর কষ্ট। তোর একটা বউ পেলেই হলো। তবে মনের ইচ্ছে, এবার তালুই মশাই নরম হবে, যতই হোক মেয়ের বাপ। হঠাৎ নবকুমারের একটা বেখাপ্পা এবং অবান্তর কথা বলে বসে, সাহেবরা শুধু একটা বিয়ে করে, কখনো অনেক বিয়ে করে না। ব্যাস, আর জয় কোথায়? সুদূর হাসির ধুম পড়ে যায়। ওমা, তাই নাকি? ও, বুঝেছি, ওই সাহেবদের বই পড়ে তোর সেই বুদ্ধি মাথায় ঢুকেছে। তা হ্যাঁ রে নবু, সাহেবরা যদি একটা বই বিয়ে করে না, তো বাকি মেয়েগুলো কি দশা হয়? বিধাতা পুরুষ যখন পৃথিবীর সৃষ্টি করেছিল, তখন একটা করে বেটা ছেলে আর 1.5 করে মেয়ে মানুষ করেছিল, এ তো জানিস। তাহলে বল, বাকিগুলো গতি কে করবে যদি ওই একটা বই বিয়ে না করে? যত সব আজগুবি। যদিও নবকুমার মার আড়ালে বেশ সশব্দেই কথা বলে, পৃথিবীর শুদ্ধ বেটা ছেলে বুঝি 1.5 করে, মুখের কথা মুখেই থাকে। রঙ্গস্থলে এলোকেশি দেখা দেন। বলি, নবা, চান করতে যেতে হবে কি হবে না? যখনই দুটোয় এক হবে অমনি হাসি মস্করা। হেলা সদি, তোকেও বলি, ও কি তোর সমবয়সী? তা তো না, রাত দিন কেবল কানে কুমন্তর দেওয়া। রোষ, বউ একটা আসুক না ঘরে, হাঁড়ি গলায় গেথে দেবার লোক হোক, তোকে একেবারে ঝেঁটিয়ে বিদায় করি। মাতৃ সন্নিধানে নবকুমারের সর্বদাই চোরের ভূমিকা, তাই সদুদির এই অপমানে তার প্রাণটা ছটফটিয়ে উঠলেও মুখ দিয়ে রাগ ওঠে না। কিন্তু আশ্চর্যের কথা এই, সদুর মুখে রেখার কোনো ভাব বিলক্ষণ ফোটে না। সে যথাপূর্ববৎ হাস্য বদনেই নবুকে চোখ টিপে ইশারা করে, যার এই অর্থ, যা নাইতে যা, মামি খেপেছে। হাতের তেল তেলো থেকে সবটাই গড়িয়ে গেছে। তেলালো ভাতটা শুধু মাথায় ঘষে ঘষে সোজা কাঁচ দেখিতে চলে যায় নবু। হাজার যেন খিড়কি পুকুরে মন ওঠে না। যেতে যেতে হঠাৎ সেই একদিনের দেখা শ্বশুরের উপর ভারী রাগ এসে যায় নবকুমারে। এত ঝামেলার কিছুই তো হতো না যদি সেই মেয়ে না কি পাঠাতেন তিনি। মুখটা শুধু পাষাণ ভরাই নয়, যেন কাঁটাও বিচ্ছে। দূর ছাই। সপরিবারে তুষ্টু গয়লা মাঠে এসে বুক চাবড়াচ্ছে আর পরিত্যাই চেটাচ্ছে। তুষ্টুর পরিবার জলে পড়ে কি আগুনে পড়ে এইভাবে লুটোপুটি খাচ্ছে এখান থেকে ওখানে। একরাশ লোক চারিদিকে ভিড় করে হা হুতাশ করছে। আর কে কবে কোথায় ঠিক এই রকম অথবা এই রকমের ব্যাপার দেখেছে, তারই আলোচনায় বাতাস মুখর করে তুলেছে। আশ্বিনের রোদে সর্দি গর্মি হবার কথা, কিন্তু সময়টা যে বড্ড কড়া। একেবারে ভর দুপুরবেলা। আজ ভিজে পান্তা কটা পেটে ঢেলেই মাঠে জঙ্গলে ঘোরা। মায়েরা তো এঁটে উঠতে পারে না ছেলেগুলোকে। ছেলেটা দুষ্টু গলার নাতি রঘু, সমবয়সের দাবিতে নেরু কোম্পানির দলের একজন। অশ্বিনে আখের ক্ষেত রসে ভর ভর। ছেলেগুলো তাই দ্বিপ্রাহরিক খেলা আখ চুরি। উপকরণের মধ্যে এক টুকরো ধারালো লোহার পাত, তারপর ক্ষেত থেকে কেটে আনার পর তো দাঁতই আছে। দাঁত দিয়ে খোলা ছাড়িয়ে মাথা প্রমাণ লম্বা লাঠিগুলো চিবিয়ে চিবিয়ে রসগ্রহণ করছে সকলেই। হঠাৎ রঘুর যে কি হলো, বুড়ো বটগাছটার তলায় যেখানে বসেছিল সবাই সেখানেই ধুলো পানজঞ্জালের মধ্যে শুয়ে পড়ল রঘু, নেশাচ্ছন্নের মতো। ছেলেরা প্রথমে খেয়াল করেনি। আগামীকাল আবার কখন অভিযান চালানো হবে সেই আলোচনাতেই তৎপর হয়ে উঠেছিল। চোখ পড়ল উঠে পড়ার সময়। কিরে রঘু, তুই যে দিব্যে ঘুম মারছিস বলে একজন হি হি হাসির সঙ্গে ঠেলা মেরে, কিন্তু পরক্ষণেই হাসি মুখটা কেমন শুকিয়ে উঠল তার। রঘুর দেহটা যেন শক্ত কাঠ মতো। রঘুর ঠোঁটের কোণে ফেনা। এই রঘুটার কি হয়েছে দেখতো। কি আবার হলো? বেপরোয়া ছেলেগুলো রঘুর গায়ে হাত দিয়ে প্রথমটা হাসির ফোয়ারায় ছোটালো। দেখছিস চালাকি কিরকম মটকা মেরে পড়ে আছে। এই রঘু, গায়ে কাঠ পিঁপড়ে ছেড়ে দেবো, ওঠ বলছি। শুধু গায়ে কাঠ পিঁপড়েই নয়,
কানে জল, পায়ে চিমটি ইত্যাদি করে ঘুম ভাঙাবার সমস্ত প্রক্রিয়া শেষ করবার পর বেদম ভয় ঢুকলো ওদের। নিশ্চিত হলো এ ঘুম আর ভাঙবে না রঘু, এই একেবারে মরণ ঘুম। নইলে এমন হলদে রংটা ওর এমন বেগুনি হয়ে উঠবে কেন? চল পালাই, বলল একজন। পালাবো? নেরু রুখে দাঁড়ায়। পালাবো না তো নিজেরাও রঘুর সঙ্গে জমের দক্ষিণ দ্বারে যাব নাকি? কর্তারা কেউ দেখলে আস্ত রাখবে আমাদের? যা বলেছিস। তুষ্টু ঠাকুরদা ওর ওই দুধের বাঁক নিয়ে মাথা ফাটিয়ে দেবে। বাহ, আমাদের কি দোষ? আমরা কি মেরে ফেলেছি? তাকে মানবে? বলবে তোদের সঙ্গে খেলছিল, তোরাই কিছু করেছিস। চল চল, কে এমন দেখে ফেলবে। নেরু ক্রুদ্ধ কণ্ঠে বলে, খুব ভালো কথা বলেছিস। বলি রঘু আমাদের বন্ধু না? ওকে শ্যাল কুকুরে খাবে আর আমরা পালিয়ে প্রাণ বাঁচাবো? রঘু বন্ধু, এ কথা সকলের মনেই কাজ করছিল, কিন্তু ভয় কাজ করছিল তার চাইতে অনেক বেশি। কাজেই আর একজন বাস্তববাদী ও ঈশ্বরবাদী বালক উদাস মুখে বলে, ভগবান ওর কপালে যা লিখেছে তাই হবে, আমাদের কি সাধ্যেছে খণ্ডাই। আর রঘুর মা যখন বলবে, তোমাদের সঙ্গে খেলতে গেছিল রঘু, সে তো বাড়ি ফিরল না, কোথায় সে গেল বাবা? তখন কি বলবি? বলবো আজ রঘু আমাদের সঙ্গে খেলতে যায়নি। মিছে কথা বলবি? তা কি করব, বিপাকে পড়লে স্বয়ং নারায়ণও মিছে কথা বলে। বলে? তোকে বলেছে? নেরু তীব্র কণ্ঠে বলে ওঠে, পাহাড়ে দে তোরা ওকে, আমি গিয়ে দেখি মেজো কাকা বাড়ি আছে নাকি। আর মেজো কাকা জমে ওকে গ্রাস করেছে রে নেরু, তাতে মেজো কাকা ডরায় না। জটাদার বউ তো মরে গেছিল, বাঁচাননি? কত লোককে তো বাঁচান, আমি যাবো আর আসবো। তবে কপালক্রমে যদি দেখা না পাই, তাহলে রঘুর আশায় জলাঞ্জলি। অগত্যাই রঘুর বাস্তববাদী বন্ধুরা পলায়নতে নীতি ত্যাগ করে রঘুর মৃতদেহ পাহারা দিতে সম্মত হল। মায়া কি তাদেরই করছিল না? কিন্তু কি করবে? তারপর এই জ্বলন্ত আগুনের মতো সংবাদটাই আগুনের মতোই এখান থেকে ওখানে, এ ঘর থেকে ও ঘর দাউ দাউ করে জ্বলিয়ে দিয়ে গ্রাম শুদ্ধ সবাইকে টেনে এনেছে এই বুড়ো বটতলায়। তারপর চলছে জল্পনা কল্পনা। সর্দি কর্মী শরৎকালে? তা হবে না কেন, শরতের রোদেই তো বীজ তুলল। গণেশ দেবের শালীর ছেলেরা সেবার ঠিক এই রকম করে। আর জীবন সাগরার ভাইপোটা নেপালের ভাগ্নিটাও তো, আরে বাবা সে নয়, সে অন্য ঘটনা। আমার পিসমশাইয়ের দেশেও একবার কাদের নাকি বুড়ো বাপ ঘাট থেকে আসতে গিয়ে সহসা সমুদ্র কল্লোল স্তব্ধ হয়ে গেল। কবিরাজ মশাই আসছেন, বাড়ি ছিলেন না, কোথা থেকে যেন ফিরে এই শুনে পালকি করে বুড়ো বটতলায় এসে হাজির হয়েছেন। সাহিত্য বালকের দিকে তাকিয়ে চমকে ওঠেন রামকালী। চমকে বলেন, কখন হয়েছে এরকম? নেরুর দিকেই তাকিয়ে বলেন। নেরু শোভয়ে ঘটনাটা বিবৃতি করল। রামকালী নিচু হয়ে ঝুঁকে ছেলেটার হাতটা তুলে ধরে নাড়ি পরীক্ষা করে নিঃশ্বাস ফেললেন। তারপর আস্তে মুখ তুলে বললেন, কাদের খেতে রাখ খেয়েছিলি? অন্য সব বালকরাই নাগালের বাইরে, নেরুর রাজসাক্ষী, তাই নিরুপায় স্বরে গুপ্ত কথা প্রকাশ করে। ইয়ে বসাকদের কিছু কামড়েছে বলে চেঁচিয়ে ওঠেনি একবারও? না তো। নেরু অবাক হয়। সমগ্র জনসভা একটি মানুষের মুখের দিকে তাকিয়ে চিত্তাপ্রীতা পুতলি বক্কাবত দণ্ডায়মান। এমনকি তুষ্টুরা পর্যন্ত স্তব্ধ হয়ে গেছে, হাঁ করে তাকিয়ে আছে। বোধ করি কোনো এক ক্ষীণ আশায় বুক বেঁধে। সর্দি গর্মী নয়, নিষ্ঠুর নিয়তির মতো উচ্চারণ করেন রামকালী। সাপের বিষ। সাপের বিষ? একটা সমস্যার চিৎকার উঠল, কোথায় কোথায় কেটেছে? কাটেনি কোথাও, সে তো ওর সঙ্গীরাই বলছে। রামকালী নিঃশ্বাস ফেলেন। খাওয়ার সঙ্গে সঙ্গে দেহে বিষ প্রবেশ করেছে। একটু আগে যদি হাতে পেতাম, চেষ্টা করে দেখতাম। এখন আর কিছু করার নেই। কবিরাজ মশাই, হাহাকার করে পায়ে আছড়ে পড়ল তুষ্টু। জগতের সবাইকে জীবন দিচ্ছেন কবিরাজ ঠাকুর, আর আমার নাতিকেই কিছু করার নেই বলে ত্যাগ দিচ্ছেন। রামকালী ডান হাতটা তুলে একবার আপন কপাল স্পর্শ করে বলেন, আমার ভাগ্য। আপনার পায়ে ধরি ঠাকুর মশাই, ওষুধ একটা দেন। একবার আছড়ে এসে পড়ে বুড়ি, তুষ্টুর বউ।
রামকালী কোনো উত্তর দেন না, লক্ষ্যহীন দৃষ্টিতে তাকিয়ে থাকেন জনতার দিকে। কিন্তু সাপের বিষ মানে কি? আহারের সঙ্গে সাপের বিষ আসবে কোথা থেকে? সহসা একই আকাশ থেকে পড়া বিপর্যয়ের কথা বলছেন কবরেজ মশাই। তুষ্টুর মতো নির্বিরোধী নিরীহ মানুষটার এত বড় মহাশত্রু কে আছে যে তার বংশের বাতি দেবার সলতেটুকু উৎপাদিত করবে, জ্বালিয়ে পুড়িয়ে খাক করবে? গুঞ্জন উঠেছে জনতার মধ্যে। কবরেজ মশাই, সাপের বিষের কথা বলছেন? এত বড় শত্রু কে আছে দুষ্টুর? কেন ভগবান? তীক্ষ্ণ একটা ব্যঙ্গ বিতিক্ত হাসির সঙ্গে কথাটা শেষ করেন রামকালী। ভগবানের বাড়া পরম শত্রু আর মানুষের কে আছে দুষ্টু? কিন্তু এত সংক্ষিপ্ত ভাষণ বোঝে কে? বিশপ না শুনতে পেরে ছাড়বেই না কেউ লোকে। শুধু সাপের বিষ ফতোয়া জারি করে নিষ্ঠুরের মতো নীরব হয়ে থাকলে প্রশ্ন বিস্ময়ের দাহে ছটপট করবে লোক। বলতেই হবে রামকালীকে। সাপে কাটলো না, তবু তার বিষ এলো কোথা থেকে? কিন্তু উত্তর দিয়েতে রামকালী বাক শক্তি রহিত করে দিলেন সবাইকে। একই তাজ্জব কথা! আখের খেতে সাপের গর্ত ছিল, থাকেই এমন। ঠিক যে আখ গাছটার গোড়ায় সেই বিষের থলি, সেই গাছটাই তুলে খেয়েছে হতভাগ্য ছেলেটা। একই বলছেন কবিরাজ মশাই? যা সত্য তাই বলছি। হাতের উল্টো পিঠ দিয়ে কপালের ঘাম মোছেন রামকালী। গম্ভীর কণ্ঠে উচ্চারিত হয়, নিয়তির ওপর হাত নেই, আয়ু কেউ দিতে পারে না। তবু এক্ষুনি টের পেলে বিষ তোলার চেষ্টাটা অন্তত করতাম, কিন্তু তা হবার নয়। অদৃশ্য নিয়তি অমোঘ নিষ্ঠুর। অমোঘ নিয়তি? তবু উৎসাহিত কোনো এক ব্যক্তি সাপের বিষ শোনা মাত্রই হাঁড়ি পাড়ায় ছুটে গিয়ে ডেকে এনেছে ঝিন্দে ওঝাকে। ঝিন্দে এসেও ধীরে ধীরে মাথা নাড়ে, অর্থাৎ সেই এক কথা, আর কিছু করবার নেই। কিন্তু মরাকে বাঁচাতে না পারুক, জ্যান্তটাকে তো মারতে পারে ঝিন্দে। সেই সর্বনাশের মূল স্বয়ং জমটাকে মন্ত্রের জোরে শেষ করে দিক সে। জনমত প্রবল হয়ে ওঠে। হয়তো ওই তীব্র বাসনার মধ্যে অন্য একটা প্রচ্ছন্ন বাসনাও সুপ্ত হয়ে রয়েছে। সন্দেহ নেই রামকালী কবিরাজ দেবতা, তার বিচার নির্ভুল। কিন্তু এ হেন কৌতূহল উদ্দীপক কথাটা একটা ফয়সালা তো হওয়া দরকার। ঝিন্দেকে ঝোলাঝুলি করতে থাকে সবাই। রামকালী সামান্য একটু বিষণ্ণ হাসি এসে বলেন, যাচাই করতে চাও? হায় হায়, আঁকে একই কথা! কি বলছেন ঠাকুর মশাই? যা বলছি তাতে ভুল নেই বাবা সকল। যা হোক একটা কথা কেউ বললেই সে বিশ্বাস করে নিতে হবে, তার কোনো হেতু নেই। কিন্তু হতভাগার দেহটার যথাযথ একটা ব্যবস্থা আগে করো। ঝিন্দে মাথা নেড়ে বলে, আগে বিষহরির পো যখন কাটেনি তখন ওতে আর কিছু করার নেই। ও আপনারা সহজ মৃত্যুর হিসেবেই যা করবার করতে হবে। কিন্তু দেখেছো তো বিষে একেবারে নীল হয়ে গেছে। তা অবশ্যই দেখছি আগে, একেবারে কাল কেউটের দংশনের চেহারা। তবু যা কানুন। বাবা সকল, তোমরা তবে আর বৃথা ভিড় না করে কাজে লাগো, শিথিল স্বরে বলেন রামকালী। রঘুর দিকে আর যেন তাকাতে পারছেন না তিনি। কিন্তু কে এখন কাজে লাগতে যাবে? এত বড় একটা উত্তেজনা তাদের অধীর করে তুলেছে। সকলে বিন্দেকে ঘিরে ধরে চেঁচাচ্ছে, করি চাল, তুই করি চাল, হারামজাদা বেটা সুরসুর করে এসে তোর ঝাঁপিতে ঢুকুক। তারপর তুই আছিস আর তোর বিষ পাথর আছে, আছড়ে মেরে ফেল। তোমরা এত ছেলে মানুষই করছো কেন? সাপটাকে ঠিক পাওয়াই যাবে তার নিশ্চয়তা কি? পাওয়া যাবে না মানে? আপনি যখন বলেছেন। বিষ তো ঠিক, কিন্তু আখের ক্ষেতটা আমার অনুমান মাত্র। তার আগে জল টল কিছু যখন খায়নি বলছে তাই। কিন্তু এখন বিন্দের কীর্তি নিয়ে পড়লে তোমরা তো। কিন্তু যে যতই ভয় ভক্তি করুক রামকালীকে, আজকের উত্তেজনা তাকে ছাপিয়ে উঠেছে। যদি আখের গাছের গোড়ায় সাপের বাসা থাকে, সেই খেয়ে জলজান্ত একটা সাত সিদ্ধি গোয়ালার ছেলে এক দণ্ডে মরে যাবে? তা যদি হয়, সেটা চোখের সামনে যাচাই হোক।
সাপের গর্ত আবিষ্কার না হওয়া পর্যন্ত কেউ নড়বে না। অতএব সমস্ত দৃশ্য যথাযথ রয়ে গেল। রঘুর ব্যবস্থায় কেউ গাও দিলে না। ভিন্দে ওঝা মহা কলরবে সাপ চেলে আনার মন্ত্র আওড়াতে শুরু করে দিল। রামকালী চুপ করে দাঁড়িয়েছিলেন। হয়তোবা শেষ অব্দি দাঁড়িয়েও থাকতেন, হয়তোবা একসময় চলেই যেতেন। কিন্তু সহসা সেজখুড়ি এসে হাজির হয়ে চাপা গলায় ডাক দিলেন, রামকালী। খানিক আগে গ্রামে আরো অনেক কাজের লোকের মতো সেজ কর্তাও একবার এখানে এসে ঘুরে ফিরে নানা মন্তব্য করে চলে গেছেন। আবার ফিরে এলেন কোন বার্তা নিয়ে? না, বার্তাটা বলতে রাজি নন সেজকর্তা, তবে জরুরি দরকার, বাড়ি যেতে হবে রামকালীকে। দ্বিতীয় প্রশ্ন আর করলেন না রামকালী। ধীরে ধীরে সরে এলেন বুড়ো বটতলা থেকে। অকর্মা একদল লোক তখন বিন্দেকে ঘিরে উন্মত্ত হট্টগোল করছে। ভাবলেন মৃত্যুর কারণটা না বললেই হতো। মৃত্যু মৃত্যুই, মৃত্যুর কারণ নির্ণয় করতে পারলেই কি তুষ্টু নাতিকে ফিরে পাবে, নাকি আততায়ীকে শেষ করে ফেললেই পাবে? তা পায় না। তবু মৃত্যুর পর মৃত্যুর কারণ নিয়ে মাথা ঘামায় লোকে। আর খুন হলে নিহত ব্যক্তির হত্যাকারীর ফাঁসি ঘটাবার জন্য মরণ বাচন পণ করে লড়ে। আকাশ আর পাতাল, পাহাড় আর সমুদ্র, কোন পরিবেশ থেকে কোন পরিবেশে। কিন্তু ঘটনা যাই হোক, রামকালীর অন্তরপুরেও প্রায় শোকেরই দৃশ্য। দিনতারিণী চোখ মুছছেন কাশীশ্বরী। ভুবনেশ্বরী মূর্ছা তোড়ার মতো পড়ে আছে এক পাশে, মুখ্যদা দাপিয়ে বেড়াচ্ছেন, এবং সেজখুড়ি, কুঞ্জর বউ, আশ্রিতা, অনুগতা প্রভৃতি অন্যান্য নারীকুল নিম্ন স্বরে রামকালীর জেদ, তেজ ও অদূরদর্শিতার নিন্দাবাদ করছেন। শুধু সারদা সেখানে নেই। সে তদবস্তে কুটুম বাড়ির লোকের আহার আয়োজনে ব্যাপৃত আছে। তুষ্টু গয়লার নাতির ব্যাপার নিয়ে সারা গ্রাম আজ তোলপাড়। তবে বাইরের কোন হুজুগে এবারের অন্তপুরিকাদের উঁকি দেবার অধিকার নেই, বাদে মুখ্যদা। মুখ্যদা একবার দেখে এসে স্নান করেছে, আর যাবে না। গিয়ে করবেনই বা কি? সত্তর শ্বশুরের প্রেরিত চিঠি কুঞ্জবিহারী পড়ে দিয়েছেন, আর তারপর থেকেই বাড়ির এই শোকের ঝড় বইছে। জামাইয়ের মা বাপ যদি ছেলের আবার বিয়ে দেয়, মেয়ের মৃত্যুর চাইতে সেটা আর কম কি? পরের মেয়ে বউকে উদারতার উপদেশ দেওয়া যায়, তার মধ্যে সতীনের হিংসের পরিচয় পেলে নিন্দে করা যায়। কিন্তু ঘরের মেয়ের কথা আলাদা। সারাদিনের ক্লান্ত পরিশ্রান্ত দেহ আর তুষ্টুর নাতির ওই শোচনীয় পরিণামে ক্লিষ্ট মন নিয়ে বাড়ি ঢুকেই ঘটনাটা শুনলেন রামকালী। তীক্ষ্ণ তীব্র দুই চোখের মনিতে জ্বলে উঠল দুডালা আগুন। মনে হলো ফেটে পড়বেন এক্ষুনি, ধৈর্যচ্যুত হয়ে চিৎকার করে উঠবেন। কিন্তু তা তিনি করলেন না। শুধু ভয়াবহ ভারী গলায় প্রশ্ন করলেন, কে এসেছে চিঠি নিয়ে? এই সময় মোক্ষদা ভিন্ন আর কারো সাধ্য আছে সামনে এগিয়ে যাবার? তিনিই গেলেন। বললেন, এনেছে ওদের ওখানের এক আচার্যের ছেলে, গোপেন আচার্যি না কি বলল। কোথায় সে? চণ্ডী মণ্ডপে? না, খেতে বসেছে। ঠিক আছে, খাওয়া হলে আমার সঙ্গে দেখা করতে পাঠিয়ে দাও, চণ্ড মণ্ডপে আছি আমি। মুখ্যদা প্রমোদ গুণে বললেন, তা তুমিও তো আজ সারাদিন না খাওয়া করনি। যাক, বেলা পড়ে এসেছে, একেবারে সন্ধ্যান্নিক সেরে যা হয় হবে। লোকটা একটু রকচটা আছে, একটু বুঝে সুঝে কথা করো তার সঙ্গে। রামকালী ভুরু কুচকে বললেন, লোকটা একটু কি আছে? বলছিলাম রকচটা আছে। মুখ্যদাকে অবাক করে দিয়ে সহসা হেসে ওঠেন রামকালী। তাতে কি, আমি তো আর রকচটা নই। তা বলেছিলেন রামকালী ঠিকই, রক মাথা সবই তিনি খুব ঠান্ডা রেখেছিলেন, বুঝিবা অতি মাত্রাতেই রেখেছিলেন। গোপেন আচার্যকে ডেকে বেআই বাড়ির কুশল বার্তা নিয়ে হাস্যবদনে বলেছিলেন, শুনলাম নাকি বেআইয়ের মশাইয়ের ছেলের বিয়ে। বলো, শুনে খুব আনন্দিত হয়েছি। নেমন্ত্রিত পেলে উচিত মতো লৌকিকতা পাঠিয়ে দেব। গেজেল গোপেন আচার্যিক কটুবাক্য দূরের কথা, কথা কইতেই ভুলে গেল, হা করে চেয়ে রইল।
খাওয়া দাওয়া হয়েছে তোমার? আগে হ্যাঁ। আজ রাতে তো আর ফিরছো না? আগে না। বেশ, সকালে জল টল খেয়ে যাত্রা করো। আগে মেয়ে তাহলে পাঠাবেন না? মেয়ে? কার মেয়ে? কোথায় পাঠাবার কথা বলছো? গোপনে এবার সাহসে ভর করে বলে ওঠে, আগে আগে আপনার মেয়ের কথা ছাড়া আপনাকে আর কার কথা বলতে আসবো? মেয়ে তাহলে পাঠাবেন না? আরে বাপু, কোথায় পাঠাবো তাই বলো। ভদ্রলোকের মেয়ে ভদ্রলোকের ঘরেই যেতে পারে, যেখানে সেখানে তো যেতে পারে না। গোপেনের শীর্ণ মুখটা বিকৃত হয়ে ওঠে। বেশ, তবে পত্রে তাই লিখে দিন। আবার পত্র লিখতে হবে? এই তুচ্ছ কথাটুকু তুমি বলতে পারবে না? আগে না, আমি গেজেল নেশেল মানুষ, আমার কথায় বিশ্বাস করে না করে। এসেছি যখন পাকা দলিলই নিয়ে যাব। হুম। বলে মিনিট খানেক ভুরু কুচকে চুপ করে দাঁড়িয়ে থাকেন রামকালী। তারপর বলেন, আচ্ছা তাই হবে, পত্র লিখে রাখবো, কাল সকালে রওনা দেবার আগে নিও। সন্ধে হয়ে গেছে, তবু ধীরে ধীরে বেরিয়ে পড়েন রামকালী। না, সন্ধ্যান্নিকের পূর্বে হাত মুখ ধুতে ঘাটে গেলেন না, গেলেন বুড়ো বটতলার দিকে। কি করলো ওরা দেখে যাক। এতক্ষণ পর আবার রঘুর চেহারাটা চোখে ভেসে উঠল। উফ, নিয়তি কি অকরুণ। বাড়ি থেকে একটু এগিয়ে এই থমকে দাঁড়ালেন রামকালী। চল চলিয়ে চোট পায়ে আসছে কে অন্ধকারে? সত্যবতী না? তুই এখানে একলা যে? একলা নয় বাবা, মেরু এসেছিল, তা ও এখন ফিরলো না। এসেছিলি কেন? কেন সে কথা আর শুধোচ্ছ কেন বাবা? সত্য বিষণ্ণ হতাশ কণ্ঠে বলে, রঘুটাকে একবার শেষ দেখা দেখতে। এভাবে এসে ভালো করনি, সেজ ঠাকুমার সঙ্গে এলে পারতে। সেজ ঠাকুমার তো 8 বার ডুব দেওয়া হয়ে গেছে, আর আসতো? আচ্ছা বাড়ি যাও। যাচ্ছি বাবা। কি হলো, কিছু বলবে? বলছি। কি কি বলতে চাও বলো। বলছি কোথা থেকে যেন একটা লোক এসেছে না পত্তর নিয়ে। রামকালী মেয়ের মুখে এই প্রসঙ্গ শুনে অবাক হন। তারপর ভাবেন, মেয়েটা তো চিরকেলে বেপরোয়া, শ্বশুর বাড়ি যাবার ভয়ে বাপের কাছে আর্জি করতে এসেছে। তা স্নেহে বলেন, হ্যাঁ এসেছে তো, তো শ্বশুর বাড়ি থেকে। তার কি? বলছিলাম কি, সত্যবতীর কথা বলার আগে চিন্তা আশ্চর্য বটে। রামকালী মনে মনে হাসেন। শ্বশুর বাড়ি শব্দটাই মেয়েদের এমন। বলো কি বলছো? আচ্ছা এখন থাক, তুমি ঘুরে এসো, গুছিয়ে বলবার কথা। রঘুটার মৃতদেহ দেখে আমি অবধি মনটা বড় ডুকরোচ্ছে, বাড়ি ফিরে একটু জিরোই। আচ্ছা, বলে চলে যান রামকালী। এই অবধ মেয়ে, একে এক্ষুনি শ্বশুর বাড়ি পাঠানো চলে? অসম্ভব। পাওয়া গেছে, পাওয়া গেছে। বহু কণ্ঠের একটা উন্মত্ত উল্লাস ধ্বনি ভেসে আসে কবরেজ বাড়ির দিকে। কবরেজ মশাই, পাওয়া গেছে। কি পেলে ওরা? কিসের এত উল্লাস? কোন পরম প্রাপ্তিতে মানুষ এমন উন্মত্ত হয়ে উঠতে পারে? চণ্ডী মণ্ডপের দাওয়া থেকে নেমে এলেন রামকালী। তবে কি হতভাগ্য রঘুর প্রাণটাই ফিরে পাওয়া গেল তুষ্টুর পুনর্জন্মের পুণ্যে? কলিযুগেও ভগবান কানে শুনতে পান? রঘু কি শুধু অজ্ঞান হয়ে গিয়েছিল? মৃত্যুর কাছাকাছি অচৈতন্যতার যে গভীর স্তর, সেখানে ডুবেছিল জটার বউয়ের মতো? রামকালীর নির্ণয় ভুল? তাই হোক, তাই হোক। হে ঈশ্বর, একবারের জন্য অন্তত তুমি রামকালীর গর্ব খর্ব করো। এবারের মতো প্রমাণ করো রামকালীর নির্ণয় ভুল। না, কলিযুগের ভগবান হাবা কালা ঠুটো। রামকালীর গর্ব খর্ব করবারও গরজ নেই তার। রঘুর প্রাণটা ওরা ফিরে পায়নি, পেয়েছে তার প্রাণঘাতককে। ওঝার মন্ত্র চালনার গুণে সাপটা এসে লুটিয়ে পড়েছে মুখে ফেনা ভেঙে। আশ্চর্য, এ এক পরম আশ্চর্য। সাপটাকে নাকি নিতে চেয়েছিল ওঝা, কাকুতি মিনতি করে বলেছিল এমন জাত সাপ দৈবাত মেলে, কিন্তু জনতার আক্রোশ থেকে রক্ষা করতে পারেনি তার জাত সাপ। লাঠি দিয়ে আর বাঁশ দিয়ে পিটিয়ে তার গোল গোল চকচকে দেহটাকে ছেঁচে কূপে চ্যাপ্টা করে দিয়েছে সবাই। অপরাধ নিও না মা জগদে গৌরী, বলছে আর পিটিয়েছে। এখন লম্বা একটা বাঁশের আগায় সেই মরা সাপকে ঝুলিয়ে নিয়ে ওরা এসেছে রামকালীর জয়গান করতে। ওঝা বুড়ো ওর নিকশ কালো গুলি পাকানো বেটে শরীরটাকে নিয়ে আসছে ছুটে ছুটে বকশিসের আশায়। মোটা বকশিস কি আর
না দেবেন রামকালী? ওঝার সাফল্য যে রামকালীর সাফল্য। উল্লাস চিৎকারত এই লোকগুলি যেন একটা অখণ্ড বর্বরতার প্রতীক। ঘৃণায় ধিক্কারে মনটা বিষিয়ে গেল রামকালী। হাত তুলে ওদের থামতে নির্দেশ দিয়ে ভ্রুকুটি করে বললেন, কি হয়েছে কি? এত ফুর্তি কিসের তোমাদের? রঘু বেঁচে উঠেছে? বেঁচে উঠবে? একজন মহোৎসাহে বলে ওঠে, ভগবানের সাধ্য কি ওকে বাঁচায়? একেবারে কালনাগিনীর বিষ। কিন্তু ধন্যী বলি কবিরাজ মশাই, আপনার শিক্ষা কামড়ায়নি শুধু। থামো! ধমকে ওঠেন রামকালী। তা ওই নিয়ে এত হইচই করছো কি ধন্যে? একটা বালক এখনো মরে পড়ে রয়েছে। সহসা একটা প্রবল আবেগে কণ্ঠ রুদ্ধ হয়ে আসে রামকালীর, যেমনটা তার বড় হয় না। রঘুর এই শোচনীয় মৃত্যুটা বড় লেগেছে রামকালীর। বারবার মনে হচ্ছে হয়তো সময় থাকতে রামকালী হাতে পড়লে বেঁচে যেত ছেলেটা। ভাবতে চেষ্টা করছেন নিয়তি অমোঘ, আয়ু নির্দিষ্ট, এই চিন্তা মূঢ়তা। তবু সে চিন্তাকে রোধ করতে পারছেন না। বিষ নিবারক ওষুধগুলো তাদের নাম আর চেহারা নিয়ে অনবরত মনে ধাক্কা দিচ্ছে। আগে কর্তা মা বিষহরি নিলে কে কি করতে পারে, তবে কীর্তি একটা দেখালেন বটে, বলে হতে ওঝা বুড়ো। তবে আমাকেও মুখে রক্ত তুলে খাটতে হয়েছে কর্তা। বেটি কি আসতে চায়? একেবারে মোক্ষম মন্তরে ছেড়ে। তবে বেশ, শুনে সুখী হলাম। যাও, তোমরা এখন ওটার একটা সদ্গতি করোগে। সাপ মারলে তাকে শাস্ত্রীয় আচারে দাহ করার নিয়ম, সে কথাই উল্লেখ করে কথাই বলেন। এরপর ঈষৎ গাঢ় স্বরে বলেন, আর সেই হতবাঘাটারও একটা গতির ব্যবস্থা করোগে। তুষ্টুর একার ঘাড়ে সব দায়টা চাপিয়ে নিশ্চিন্তে থেকো না। জনতার উল্লাস একটু ব্যাহত হয়। এটা কি হলো? এমনটা তো তারা আশা করে আসেনি। ভেবেছিল সাপটা আবিষ্কৃত হয়েছে দেখে নিঃসন্দেহে উৎফুল্ল হবেন রামকালী, কারণ এটা তার জয় পতাকা বলা চলে। অনেকের মধ্যেই তো একটা অবিশ্বাস উকি দিয়েছিল কবিরাজ মশাইয়ের প্রতি। অপরিসীম বিশ্বাস সত্ত্বেও একেবারে একটা অসম্ভব কথাই যে বলেছিল রামকালী। অসম্ভব যে সম্ভব হয়, এ কথা প্রমাণ করতে কে এই সাপটা ছাড়া? অথচ রামকালী যেন নির্বিকার। ক্ষুব্ধ হলো, আহত হলো ওরা। সে ব্যবস্থা কি আর হচ্ছে কবিরাজ মশাই? ওরা বলে এতক্ষণে বাঁশ কাটা হয়ে গেল বোধহয়। তবে কথা হচ্ছে সাপে মরা, ওকে তো ভাসাতে হবে। না, ভারী গলায় বলেন রামকালী, সাপে কাটেনি, যথারীতি দাহর ব্যবস্থা করোগে। কতগুলো হইচই করো না। বাঁশ ঘাড়ে করে চলে গেল ওরা। তার পেছনে গ্রাম ঝাঁটানো ছেলে মেয়ে ইতর ভদ্র। ওদের গমন পথের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ মনে হলো রামকালী, এরা আমাদের আত্মীয়, এই আমাদের প্রতিবেশী। বুনো জঙ্গুলে কোনো সাঁওতালদের থেকে এমন কি উন্নত এরা? বর্বরতার সুযোগ পেলেই তো মেতে উঠতে চায় সেই বন্য বর্বরতায়। মৃত্যুকে যে একটু শ্রদ্ধা করতে হয়, শ্রদ্ধার লক্ষণ যে নীরবতা, এই বোধের কণা মাত্রও তো নেই এদের মধ্যে। কর্তা আমার বকশিসটা। নিকটে সরে সে হাত কচলায় বিন্দে বুড়ো। বকশিস? রামকালী ভুরুর তীক্ষ্ণতায় কপালে রেখা এনে বলেন, বকশিস কিসের? আগে কর্তা, বলছি বকশিস কিসের? ছেলেটাকে বাঁচিয়েছ যে, আগে মৃত্যুর পর আর বাঁচাবে কে? হ্যাঁ, আমি তো জানি, শুধু এইটা বুঝতে পারছি না বকশিস পাবার দাবিটা কখন হলো তোমার? বেশ, বকশিস না দেন মজুরেরও তো দেবেন আগে। ওঝা এবার রুখে ওঠে। সেতে দেবে যারা ডেকে এনেছে। শান্ত গম্ভীর কণ্ঠে বলেন রামকালী, আমি তোমায় ডেকে আনিনি। 10 জনের মধ্যে কাকে ধরতে যাব কর্তা? বিন্দে বেজার মুখে বলেন, না দেন তো চলে যাব, গরিব মানুষ। দাঁড়াও। রামকালী বেনিয়ানের পকেট থেকে নগদ 2 টাকা বের করে ওর হাতে দিয়ে আরো গম্ভীর গলায় বলেন, শুধু তোমার মজুরি নয়, একটা সাপেরও দাম। দামি সাপটা গেল তোমার। বুড়ো বিহ্বল দৃষ্টি মেলে অভিভূত কণ্ঠে বলে, আগে কি বলছো কর্তা? যা বলছি ঠিকই বুঝেছ। যাও। কর্তা, কটা সাপ তোমার ঝাঁপিতে ছিল বুড়ো?
নির্মেষ দৃষ্টিতে ওর মুখের দিকে তাকিয়ে রামকালী আস্তে উচ্চারণ করেন কথাটা। সে দৃষ্টির সামনে কেঁপে ওঠে লোকটা। কাঁদো কোথায় বলে ওঠে, কথা তুমি অন্তর্যামী, বিশ্বাস করছো সে কথা? আচ্ছা যাও, ভয় নেই। টাকা অভয় দুটো জিনিস পেয়ে গেছে লোকটা, অত এবার দাঁড়ায় না। কি জানি অগ্নিমুখ দেবতা, এক্ষুনি যদি মত পাল্টায়। রামকালী অদ্ভুত একটা ক্ষোভে দৃষ্টি মেরে তাকিয়ে থাকেন। এদের তো নিজেদের অজ্ঞতার শেষ নেই, বুদ্ধিহীনতার চরম প্রতীক। তবু অপরের অজ্ঞতা আর মূঢ়তাকে উপজীবিকা করে চালিয়েও চলেছে দিব্যি। সাপটার সম্বন্ধে সন্দেহ হয়েছিল, কিন্তু ধারণা করেননি লোকটা এত সহজে স্বীকার পাবে। এ কথায় এমন গুটিয়ে কেঁচো হয়ে যাবে। মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে একটা বিষণ্ণ বেদনায়। দেহের রোগ সারাবার ভার চিকিৎসকের হাতে, কিন্তু মনের রোগ কে সারাবে? কুসংস্কার, অজ্ঞতা, বোকামি, অথচ তার সঙ্গে 16 আনা কুটিল বুদ্ধি। আশ্চর্য। অন্ধকার হয়ে গেছে, আন্নিকের সময় উত্তীর্ণ প্রায়। তবু সেই খাওয়া দাওয়ার ধারে জল চৌকির ওপর বসে আছে রামকালী। খড়মটা পায়ে পড়া নেই, পা দুটো আলগা, তার ওপর চাপানো। অন্ধকারে খড়মের রূপোর বউল দুটো ঈষৎ চকচক করছে। বাবা! চমকে উঠলেন এই অপ্রত্যাশিত ডাকে। সত্য, তুমি এখানে? ও, আন্নিকের সময় উত্তীর্ণ হয়ে যাচ্ছে তাই বলতে এসেছো? যাও মা, তুমি ভিতরে যাও। আমি সে কথা বলতে আসিনি বাবা। সে কথা বলতে আসনি? তাহলে? বলছিলাম, প্রায় মরিয়ার মতন করে বলে ফেলে সত্য। বারুইপুরের লোককে হ্যাঁ করেই দাও না বাবা। বারুইপুরের? রামকালী অবাক হয়ে বলেন, হ্যাঁ করে দেব? কিন্তু কি হ্যাঁ করে দেব? তুমি তো বুঝতেই পারছো বাবা। সত্য কাতর সুরে বলে, আমি আর নির্লজ্জের মতো মুখ ফুটে কি বলবো? রামকালী মেয়ের মুখটা দেখতে পান না অন্ধকারে, কিন্তু স্বরটা ধরতে পারেন। তবে বুঝতে পারেন সত্যিই পারে না সত্য কি বলতে চায়। বারুইপুরের লোকটার চলে যাওয়ার ব্যাপারে হ্যাঁ করতে বলতে চাইছে নাকি? রামকালী তো সে রায় দিয়েছেন। তবে বাড়ির মেয়েরা বোধ হয় এখনো জেদ টানছে। সান্ত্বনার গলায় বলেন, ভয় পেও না, শ্বশুর বাড়ি তোমায় যেতে হবে না এখন। সত্য বোঝে বাবা তার আবেদন ধরতে পারেনি, আর পারবারও কথা নয়। সত্যর মতন কোনো মেয়েটা আর নিজের গলায় নিজে কাটতে চায়? কিন্তু সত্য যে 7-5 ভেবে তাই চাইছে। হাড়ি কাঠের নিচে গলাটা বাড়িয়ে দিচ্ছে। পিসি ঠাকুমার দল সশব্দে ঘোষণা করেছেন, অহংকারের ধারাকে সরা দেখে রামকালী মেয়ে রাখের খোঁচালেন। কুটুমরা রক্ত মাংসের মানুষ বই তো কাঠ পাথরের নয় যে এত অপমান সহ্য করে বসে থাকবেন। ছেলের আবার বিয়ে দেবেই নির্ঘাত, আর রামকালী চিরকাল মেয়ে গলায় করে বসে থাকবেন। গলায় পড়া মেয়ে মানেই হাতে পায়ে বেরি। সত্য ভেবে ঠিক করেছে বাপ মায়ের হাতে পায়ে বেরি হয়ে থাকাটা কোনো কাজের কথা নয়, তার চাইতে বাপের সুমতি করানোই ভালো। কিন্তু বাপ তার বক্তব্যই ধরতে পারছেন না, অতএব আর লজ্জার আবরণ রাখা চলল না। সত্য সকালবেলা চিড়ে তার জল খাওয়ার মতোই চোখ কান বুঝে বলে ফেলল, সে ভয়কে আমি মনে ধরাচ্ছি না বাবা, বরং উল্টো কথাই বলছি। ও তুমি পাঠাবার মন করেই দাও, আমার কপালে মরণ বাছন যা আছে হবে। রামকালী স্তম্ভিত হলেন। এ যাবৎ মেয়ের বহু দুঃসাহসের পরিচয় তিনি পেয়েছেন, সেই দুঃসাহস পরিপাকও করেছেন, কারণ তার অর্থ হৃদয়ঙ্গম করেছেন। কিন্তু এটা কি, নিজে সেধে শ্বশুর বাড়ি যেতে চাইছে সে? বয়স তা মেয়ে নয় যে চাওয়ার অন্য অর্থ করবেন। তবে কণ্ঠস্বর গম্ভীর হলো, হয়তো বা একটু রূঢ়। তুমি ইচ্ছে করে শ্বশুর বাড়ি যেতে চাইছো? যেতে চাইছি কি আর সাধে? বাবার কণ্ঠস্বরে দৃঢ়তার আভাস সত্যর চোখে প্রায় জল এনে ফেলেছে। চাইতে অনেক ভেবে চিনতে। কুটুমকে চটিয়ে শুধু গেরো ডেকে আনা বই তো নয়।
রামকালী বুঝলেন বাড়িতে এই ধরনের কথার চাষ চলছে। অবুঝ শিশু শিখবেই তো, কিন্তু তাই বলে এতই কি অবুঝ যে বাপের সামনে কোন কথা বলতে হয় তা বোঝে না? কঠিন স্বরে বললেন, আমার গেরোর কথা আমিই বুঝবো সত্য, তুমি ছেলে মানুষ, এই নিয়ে ভাববার বা এসব কথা থাকবার দরকার নেই, এটা বাচালতা। কিন্তু সত্য তো দমবে না। হাল ছেড়ে পালিয়ে যাওয়া সত্যর কুষ্টিতে লেখেনি। তাই ম্লান হলেও জোরালো স্বরে বলে, সে তো বুঝছি বাবা, বাচালতা, নির্লজ্জতা, কিন্তু উপায় কি? সমস্যা যে প্রবল। এরপর যখন তোমাকে আমায় নিয়ে ভুগতে হবে, তখন যে মরেও শান্তি পাবে না। ওরা ছেলের আবার বিয়ে দেবে নাকি বলেছে, সেটা তো অপমাননি। তুচ্ছ একটা মেয়ে সন্তানের জন্য কেন তোমার উঁচু মাথাটা হেঁট হবে বাবা? রামকালীর মনে হলো প্রচন্ড একটা ধমকে মেয়ের বাচালতা ঠান্ডা করে দেন, কিন্তু পরক্ষণেই একটা বিপরীত ভাবের ধাক্কা এলো। মেয়েটার মনের মধ্যে আছে কি? এতটুকু মেয়ে এত কথা ভাবেই বা কেন? আর এতখানি দুর্জয় সাহসী বা সংগ্রহ করলো কোথা থেকে? বাপের সঙ্গে শ্বশুরবাড়ি যাওয়ার আলোচনা ভূ ভারতে আর কোনো মেয়ে করেছে কখনো? তাও রামকালীর মতো রাশভারী বাপ। মা দিনতারিণী পর্যন্ত যার সঙ্গে সমীহ করে কথা বলেন। তাছাড়া শ্বশুরবাড়ি শব্দটাই তো মেয়েদের কাছে সাপ, খোপ, বাঘ, ভাল্লুক, ভূত, চোর সবকিছুর চাইতেও ভয়ের। সে ভয়কেও জয় করেছে সত্য কোন নির্ভয় মন্ত্রের জোরে? ঠিক করলেন ধমকে ঠান্ডা করবেন না, শেষ অবধি ধৈর্য ধরে শুনবেন ওর কথা। দেখবেন ওর মনের গতির বৈচিত্র্য। রাগের বদলে একটি বিস্তৃত কৌতূহল জাগছে। শান্ত গলায় বললেন, মেয়ে সন্তান যে তুচ্ছ, এটা তো তুমি কখনো বলো না। বলি না, অবস্থায় বলাচ্ছে বাবা। তুচ্ছ না হলে তাকে তাড়াতাড়ি পরগোত্তর করে দিতে হয়। একটা সন্তান বলে কথা, তাও তো ঘরে রাখতে পারোনি। তবে আর মিথ্যে মায়ায় জড়িয়ে কি হবে বাবা? সেই পরগোত্তরে যখন করে দিয়েছ, তখন আর জোর কি? আজ নয় কাল পাঠাতে তো হবেই। বলতে তো পারবে না দেব না আমার মেয়ে। তবে পাঠাবার একটা সময় আছে, নিয়ম আছে, সে তুমি এখন বুঝবে না। ও নিয়ে মিছে মাথা খারাপ করো না। যাও ভেতরে যাও। ভেতরে নয় যাচ্ছি, কিন্তু মনের ভেতরে তোলপাড় হচ্ছে বাবা। রঘুর মৃত্যু আজ আমার দৃষ্টি খুলে দিয়েছে। ভগবানের রাজ্যে যখন সময় বাধা নেই, নিয়ম নেই, তখন মানুষেরা থাকবে কি? এই আজ আমাকে পরের ঘরে পাঠাতে বুক ফাটছে তোমার। এখনই যদি মৃত্যু এসে দাঁড়ায়, দিতে হবে তো তার হাতে তুলে। সহসা আঁচলের কোল তুলে চোখটা মুছে নেয় সত্য। তারপর ভারী গলায় বলে, তখন তো বলতে পারবে না, এখনো সময় আসেনি, নিয়ম নেই। ও শ্বশুর বাড়ি আর জমের বাড়ি দুই যখন সমতুল্যি, তখন আর মনে খেদ রেখো না। পাঠিয়ে দিয়ে মনে করো সত্য মরে গেছে। আর বোধ করি শক্ত থাকতে পারে না সত্য। নিজের সেই কাল্পনিক মৃত্যুর শোকেই ফুপিয়ে কেঁদে ওঠে। স্তব্ধ রামকালী সেই ক্রন্ধনবতীর দিকে তাকিয়ে থাকেন। মেয়েটাকে শুধুই শেখা বলে কুপচে যায়, না সত্যি এমনি করে ভাবে? খানিকক্ষণ পরে স্তব্ধতা ভেঙে বলেন, মন কেমনের কথা আমি ভাবি না সত্য। তুমি বড়দের মতো কথা বলতে শিখেছো তাই বলছি। তোমায় পাঠালে আমার মান থাকবে না। সত্য গভীর দুঃখে হতাশ স্বরে বলে, বুঝি বাবা, বুঝি নাকি, কিন্তু এ তো তবু শুধু ওদের কাছে মান থাকা, মান যাওয়া। গলবস্তর হয়ে যেদিন ওদের ঘরে মেয়ে দিয়েছো, মান তো সেই দিনই গেছে। কিন্তু ওরা যদি তোমার মেয়েকে ত্যাগ দেয়, তাহলে যে দেশ শুদ্ধ লোকের কাছে হতমাননি। দুই দিক বিবেচনা করো বাবা। রামকালীর গলা দিয়ে বুঝি আর শব্দ বেরোয় না। ভাষা স্তব্ধ হয়ে গেছে তার। মেয়েটাকে সত্যি বালিকা মাত্র নয়, ওর মধ্যে কি কোনো শক্তির ভর হয়? বুদ্ধির শক্তি, বাক্যের শক্তি। আচ্ছা তুমি যাও, আমি ভেবে দেখছি। ভাবো, যা পারো আজ রাত্রির মধ্যেই ভেবে নাও। ওই হতচ্ছাড়াটা তো রাত পোহাতেই বিদেয় হবে। সীমা, শ্বশুরবাড়ির লোকের সম্পর্কে কি এভাবে বলতে আছে? নেই তা তো জানি বাবা, কিন্তু দেখে যে অপ্রীতিবৃত্তি আসছে।
কুটুম বাড়িতে পাঠাবার যোগ্য একটা লোকও জোটেনি। রামকালী ঈষৎ তরল কণ্ঠে বলে ওঠেন, তুই তো আমার মুখ হেট হবার ভয়ে সারা, কিন্তু শ্বশুররা ত্যাগ না দিয়ে ছাড়বে তোকে? 2 দিন ঘর করেই তো ফেরত দেবে। তোকে নিয়ে কে করবে ঘর সত্য? এত বাক্যে কে সইতে পারবে? সত্য সগৌরবে মাথা তুলে বলে, সে তুমি নিশ্চিন্তে থাকো বাবা, সত্যকে নিয়ে তোমার মুখ কখনো হেট হবে না। রামকালী গভীর স্নেহে মেয়ের পিঠে একটু হাত রাখেন। মেয়েটা যে কি তিনি বুঝে উঠতে পারেন না। থেকে থেকে সে যেন তীক্ষ্ণ একটা প্রশ্নের মতো তার সামনে এসে দাঁড়ায়। যে কথাগুলো বলে সবসময় সেগুলো মেয়ের শেখা কথা বলে উড়িয়ে দেওয়াও শক্ত। সেসব কথা চিন্তিত করে, বুঝিবা ভীতও করে। তবু রামকালী ওকে বুঝছেন, কিন্তু পৃথিবী কি ওকে বুঝবে? ও কেন সাধারণ হলো না, পুণ্যির মতো, বাড়ির আর 5টা মেয়ের মতো? রামকালী তাহলে ওর সম্পর্কে নিশ্চিন্ত থাকতেন, সুখী হতেন। কিন্তু সত্যি কি সুখী হতেন? সত্য সাধারণ হলে, বোকা হলে, ভোতা হলে? সত্য যে তার একটা দামি জিনিস বলে মনে হয়, সেটা কি হতো তাহলে? কেবলমাত্র স্নেহের ওজন চাপিয়ে পাল্লাটা এত ভারী করে তুলতে পারতেন? যাও মা, ভেতরে যাও, আহ্নিক করবো এবার। যাচ্ছি। উঠিয়ে দাঁড়িয়ে রামকালী অসাধারণ মেয়ে সহসাই একটা হাস্যকর সাধারণ কথা বলে বসে, ভেতর দালান পর্যন্ত এগিয়ে দেবে বাবা? এগিয়ে দেব? কেন রে? রঘুর দৃশ্যটা দেখে গাটা কেমন ছমছম করছে বাবা। মেলাই অন্ধকার ওখানটায়। হ্যাঁ হ্যাঁ চল, যাচ্ছি আমি। কেন যে তুমি গেলে সেখানে? ভালো করনি। রামকালী কি একটু আশ্বস্ত হলেন তার নির্ভীক মেয়ের একটুকু ভয় দেখে। মেলাই অন্ধকারটা পার হয়ে এসে সত্য একবার থমকে দাঁড়ালো। তারপর ঝপ করে বলে উঠল, ভাবতে ভুলে যেও না বাবা। ভাবতে? কি ভাবতে? ও, অন্যমনস্কতায় থেকে সচেতনায় ফিরে আসেন রামকালী। ভেবেছি, পাঠিয়েই দেব তোমায়। সহসা কান্নায় উতলে ওঠে সত্য। আমার ওপর রাগ করলে বাবা? না, রাগ করিনি। আবার আনবে তো? কান্না অদম্য হয়ে ওঠে। ওরা যদি পাঠায়? নির্লিপ্ত কণ্ঠে বলেন রামকালী। পাঠাবে না বই কি? ইস! মুহূর্তে কান্না থামিয়ে উদ্দীপ্ত হয়ে ওঠে সত্য। তুমি ওদের মান রাখছো আর ওরা তোমার মান রাখবে না? পাছে কুটুম্বর সঙ্গে অসরস হয়, আসা যাওয়া বন্ধ হয়, এই ভয়ে বুক ফেটে যাচ্ছে, তবু যেতে চাইছি আমি। বুঝবে না তারা সে কথা? রামকালী আর একবার চমকৃত হলেন। অতটুকু মগজে এত তলীয় ভাবে কি করে? তারপর হতাশ নিঃশ্বাস ফেললেন। বোঝবার কথা যদি সবটাই বুঝতো। মেয়ের বিয়ে দেবার সময় জামাইয়ের রূপ দেখে নেওয়া যায়, কুল দেখে নেওয়া যায়, অবস্থা দেখে নেওয়া যায়, কিন্তু তার সংসার শুদ্ধ পরিজনের প্রকৃতি তো আর দেখে নেওয়া হয় যায় না। মেয়েকে রামকালী গৌরী দান করেছেন। পাত্র খোঁজার সময় দিন তারিণী বলেছিলেন, তোমার মোটে একটা মেয়ে, পরের ঘরে কেন দেবে? একটি সুন্দর দেখে কুলিনের ছেলে নিয়ে এসে ঘর জামাই রাখো। ভুবনেশ্বরীও স্পন্দিত চিত্তে শাশুড়ির অন্তরালে বসে রায় শোনাবার জন্য হাঁ করেছিলেন, কিন্তু রামকালী তাদের আশায় জল ঢাললেন। বললেন, ঘর জামাই? ছি ছি ছি। কেন? দিন তারিণী বুকের ভয় চেপে জেদের সুরে বলেছিলেন, লোকে কি এমন করে না? লোকে তো কত কি করে মা। তা বৌমার যে আর ছেলে পুলে হবে এ আশা দেখি না। কুষ্টিতেও নাকি আছে 1 সন্তান। তাহলে তোমার বিষয়ে আসে তো জামাই পাবে, ছোট থেকে গড়ে পিঠে তৈরি না করলে। রামকালী তীব্র প্রতিবাদে মাকে নির্বাক করে দিয়েছিলেন। রাসু থাকতে, তার ভাইয়েরা থাকতে জামাই বিষয় পাবে এ কথা তুমি মুখে আনলে কি করে মা? ছি ছি। সত্য কেন বাপের ভাত খেতে যাবে? এমন পাত্রে দেব যাতে জামাইকে শ্বশুরের বিষয় লোভ করতে না হয়। তা সে কথা রামকালী রেখেছিলেন। মেয়ের যা বিয়ে দিয়েছিলেন, শ্বশুরের সম্পত্তিতে লোভ করবার দরকার তার নেই। বিষয়ে আসায় ঢের। সেও বাপের এক ছেলে। শুনেছে বাপ একটু কৃপণ, তা সে আর কি করা যাবে? সব নিখুঁত কি হয়? তেমনি যে চাঁদের মতো জামাই, তাছাড়া পরম কুলীন, এর বেশি আর কি দেখা যায়? কিন্তু লোভ কি মানুষের দরকার বুঝে করে? রামকালী কি স্বপ্নেও ভেবেছেন
তার পরম কুলীন বেয়াই শোন দৃষ্টি মেলে বসে আছেন তার বিষয়ের দিকে। এমন তীব্র লোভ যে রামকালীর অবর্তমান অবস্থাটাই তার একান্ত চিন্তনীয় বিষয়। রামকালীর চাইতে বছর দশকের বড় হয়েও নিজে তিনি চিরবর্তমান থাকবেন এমনই আশা। এইসব জানে না রামকালী, শুধু জামাই পাঠচর্চা করছে এটা জেনেছেন, জেনে সন্তুষ্ট হয়েছেন। মৃচ্ছবিদ্যা বলে হেয় করবেন এমন সংস্কারাচ্ছন্ন রামকালী নন। শিখুক, ভালোই, ম্লেচ্ছদেরই তো রাজত্ব চলছে এখন।